সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় রাষ্ট্রপতির পদত্যাগ। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন AHM মাহবুবুল হাসান পিঙ্কু, সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী যুবদল। পিঙ্কু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণ দেখে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে তার স্বাক্ষরিত পদত্যাগ পত্রটি সংসদ সচিবালয়ে পাঠানো হলে তা গ্রহণ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পরে তিনি সংবাদ সম্মেলনে বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন তিনি, অর্থাৎ হাফিজউদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে থাকবেন 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত। পিঙ্কু ভাই, বিশেষ করে গত দুদিন, বিশেষ করে গতকাল থেকে বেশ গুঞ্জন ছিল এই রাষ্ট্রপতির পদত্যাগ করছেন, তিনি চলে যাচ্ছেন, এই বিষয়টি নিয়ে। তো সেটা গুঞ্জনের মধ্যেই ছিল, সেটার কোনো সত্যতা কিংবা ওই ধরনের সরকারের পক্ষ থেকেও সেই তথ্যটি মানে স্বীকার করা কিংবা বলা হয়নি সে বিষয়ে। আজকে ঠিকই তিনি পদত্যাগ করলেন, তার শারীরিক এবং মানসিক যে অসামর্থ্যতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন। এই পদত্যাগ যদি এক কথা জানতে চাই, তার এই যে পদত্যাগের গুঞ্জন, তারপরে যে আজকে পদত্যাগ, এটা নিয়ে যদি জানতে চাই কী বলার আছে বা কী বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন, বিশেষ করে দেশ বিদেশের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যতম ঐতিহাসিক ঘটনার দিন, যেখানে একজন রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে চলে যেতে হলো। এবং এই গুঞ্জনটা গত 2-3 দিন হলো ডালপালা মিলছিল, এবং এটা সত্যতা কেউ স্বীকার করে নাই। আপনি যেটা বলেছেন এটা খুবই সঙ্গত, কারণ এই যে আজকে যেটা সংগঠিত হলো, এটা হওয়ার পরেই না যারা দায়িত্ববান তারা কথা বলবেন। এটা না ঘটার আগে দায়িত্বপূর্ণ জায়গার থেকে কথা বলাটা তো আমি মনে করি যেটা অপ্রয়োজনীয় ছিল, বিধায় সেটা বলেন নাই তারা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টক অফ দ্য কান্ট্রি যেটাকে বলে, যে সারা দেশেই কিন্তু আলোচনাটা চলছিল। কেন? সেটা হচ্ছে রাজনৈতিক বিষয়, সেখানে আপনি কনসেন্ট্রেট করতে পারেন। যিনি চলে গেলেন, মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু, সাবেক মহামান্য রাষ্ট্রপতি ছিলেন। উনি 2023 সালে তিনি এই চেয়ারে বসেছেন, রাষ্ট্রপতি হয়েছেন, অর্থাৎ ওনার মেয়াদ ছিল 2028 সাল পর্যন্ত, হিসাব অনুযায়ী 5 বছরে। কিন্তু যে সময় উনি রাষ্ট্রপতির চেয়ার উনি বসেছেন, সেটা ছিল ফ্যাসিস্টের জামানা, অর্থাৎ শেখ হাসিনার পছন্দের একজন মানুষ, আওয়ামী লীগের পছন্দের একজন মানুষ, এবং তাদের দলীয় মানুষ তো অবশ্যই, বিধায় তাকে ওই চেয়ারে বসানো হয়েছিল। এবং 2024-এ যখন এই ফ্যাসিস্টে হাসিনার পতন হয়ে গেল, দ্যাট টাইম হি ওয়াজ ইন দিস চেয়ার, অর্থাৎ হি ওয়াজ প্রেসিডেন্ট। এবং কনস্টিটিউশন অনুযায়ী আমাদের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তার হাতেই শপথ বাক্য পাঠ করতে হয়েছিল অতি জরুরি অবস্থায়ও একটা ইন্টারিম গভর্নমেন্টের। কিন্তু কিছু করার ছিল না ওই সময়, কারণ কিছু আইন কানুন তো থাকেই। সেই আইন কানুনের পথে গিয়ে কিন্তু তার কাছে কিন্তু শপথ নিতে হয়েছিল। কিন্তু এদেশের মানুষ কিন্তু সবসময় বলে এসেছে, যারা মুক্তিকামী, যারা আওয়ামী বিরোধী আওয়ামী লীগের রাজনীতিতে যারা পছন্দ করে নাই, কিংবা আওয়ামী লীগের হাত থেকে, ফ্যাসিস্টের হাত থেকে দেশটা মুক্তি পাক যারা চেয়েছে, সেই জনগোষ্ঠী কিন্তু সবসময় বলে আসছে যে এই লোকটাকে এখান থেকে সরানো দরকার, কারণ এই ফ্যাসিস্টের দোসর, একজন ফ্যাসিস্টের বন্ধু, ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্ট জামানায় যাকে চেয়ারে বসানো হয়েছে, তার কিছুটা দায়বদ্ধতা তো থাকেই। সেই দায়বদ্ধতার জায়গার থেকে, ওই চেয়ারের থেকে তিনি সুযোগ পেলেই কোনো না কোনো একটা অপরাধ, মানে রাজনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ড পুনরায় করে বসতে পারেন। এই যে জায়গাটা,
এই যে সন্দেহ, সেই সন্দেহের জায়গা থেকে কিন্তু এদেশের মানুষ কিন্তু মাছ পিপল কিন্তু তারা কিন্তু তাকে কিন্তু পছন্দ করছিল না উনি এই চেয়ারে থাকেন। এখন বিএনপি প্রায় 5-6 মাস জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আছে। বিএনপি 5-6 মাস তাদেরকে তো একটা বিধ্বস্ত একটা দেশ মোকাবেলা করতে হচ্ছে। টিঙ্কু ভাই, আপনার কথা যদি আমি আসি, এই রাষ্ট্রপতি অর্থাৎ সাবেক, আজকে যিনি সাবেক হলেন আর কি, জি, তিনি 3 সরকার প্রধানকে শপথ পড়িয়েছেন। হ্যাঁ পড়িয়েছেন। এবং আপনাদের যে সরকার তার 5 মাস অতিবাহিত হলো। প্রশ্নটা এখানেই যে 5 মাস পরে এসে কি এমন ঘটলো যে তাকে মানে সে পদত্যাগ করলেন, কিংবা মানে এই জায়গাটায় আমি মনে করি যে তিনি যখন পদত্যাগ করেন তখন কিন্তু একটা কারণ তিনি দেখিয়েছেন, যে তিনি অসুস্থ। তার ওই একটা রোগ যেটা বাংলায় বলি, এটা মির্গির ব্যারাম যেটাকে বলে আমাদের দেশে, এই মির্গির যে রোগটা, সেটা শুনে বলছেন যে মাঝে মাঝে তুমি অচেতন হয়ে যান। যদি এটা হইতে পারে একটা মানুষের জীবনে, অসুখ বিসুখের কথা তো বলা যায় না, সেটাও হতে পারে। পাশাপাশি রাজনৈতিক কারণ, সেটা তো আগের থেকেই তো বিদ্যমান, যে ওনাকে এখানে রাখা যাবে না। তো দেশে এখন দেখেন ফ্যাসিস্ট আবার কিন্তু এদেশে আসার জন্য ডিক্লেয়ার। সেই জায়গাটায় যে আপনি রাজনৈতিক যে কারণটা যেটা নিয়ে আসতেন না, সেই জায়গাটা যে 5 মাস হয়ে গেল, 5 মাস পরে এসে কি এমন ঘটলো? 5 মাস তো একটা বিধ্বস্ত অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সামাজিক অবস্থা বলেন, একটা বিধ্বস্ত একটা দেশের কে হাতে নিয়ে মানে এটাকে পুনর্গঠন করার জন্য হাতে নিয়েছে বিএনপি সরকার এবং সরকার প্রধান আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, একজন নতুন রাষ্ট্রনায়ক। তার অতীতে তার রাষ্ট্র চালানোর অভিজ্ঞতাটা, এই চেয়ারে বসে অভিজ্ঞতা তো ছিল না। তাহলে 5 মাসে তিনি তো বিষয়টাকে পর্যবেক্ষণ করছেন, বোঝার চেষ্টা করছেন। একটা দেশ তো, তিনি যখন বলেন যে এই যে চেয়ারটার জন্য মানুষ লালায়িত, প্রধানমন্ত্রীর চেয়ার, সংসদে বসে সারা পৃথিবীর সামনে যিনি বলতে পারেন যে এই চেয়ারটার জন্যে অনেকেই লালায়িত, প্রধানমন্ত্রী হতে চান, কিন্তু এই চেয়ারটা যে কত গরম সেটা আমি অনুভব করছি। এই যে গরম যে কথাটা, এই ফিলোসফিটাকে আপনাকে বুঝতে হবে, যে হোয়াট হি মানে ওয়ান্ট টু সে। সেটা হচ্ছে যে এই যে ক্ষমতা, এই যে একটা দেশ চালানো, এই সব কিছুকে বুঝে শুনে তারপরে দেশটাকে চালানো, এবং এই নেতৃত্বের বিভিন্ন দল বেদল, বিরোধী দল, সারা দেশের মানুষের যে মানে মানসিকতা, সেটাকে ফেস করে তারপরে দেশটার বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠন করার জন্য যে তিনি যে অ্যাক্টিভিটিটা করবেন, সেটাতে তিনি হিমশিম, যে কোনো মানুষ হিমশিম খাবেন। মানে আপনি বলতেছেন যে 5 মাস অবজার্ভ করেছেন, সময় নিয়েছেন, সব কিছু মিলিয়ে দেখে হয়তো সামনে আপনার পার্টি ডিসিশন নিতে, এরকম শিওর আমি এরকম মনেই করি। এবং পাশাপাশি সেটা প্রয়োজনীয়তাও ছিল। সেই প্রয়োজনীয়তা ছিল কোথা থেকে, যে একটা মানুষ ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের জামানায় যাকে এখানে বসানো হয়েছিল, ফ্যাসিস্ট আবার আসি করছে। এই কয়েকদিন আগেই শুনলাম উনি নাকি ডিসেম্বরে আসবেন, একটা ডিক্লেয়ার দিয়ে বসেছেন। এখন এই সমস্ত লোকজন, এই সমস্ত চেয়ার, যে একটাই প্রেসিডেন্টের চেয়ারে যে ফ্যাসিস্টের দোসর বসেছিল তা নয়। এই দেশের পরতে পরতে দলীয়করণ করা যে সমস্ত মানে গুরুত্বপূর্ণ চেয়ারগুলি আছে, সেগুলি অল দ্য অকুপাইড বাই দ্য ফ্যাসিস্ট। আমি আবার আসবো আপনার কাছে। দর্শক, এর মধ্যে এসে যোগ দিয়েছেন আমাদের আরেক অতিথি আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। আদিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম আজকে যে রাষ্ট্রপতি যে পদত্যাগ, সেই বিষয়টি নিয়ে। যদি আপনি জানেন, তারপরও দর্শকদের উদ্দেশ্যে আমি একটু কারণ হিসেবে উল্লেখ করি, যে বিষয়টাকে উনি কারণ হিসেবে উল্লেখ করেছেন তার পদত্যাগ পত্রে। তিনি বলেছেন, আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যায়। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদের চিকিৎসা প্রয়োজন। এমত অবস্থায় সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছি। আদিব, আপনারা প্রথম আমি একটু জানতে চাই, এটাকে আপনি কীভাবে দেখছেন আসলে এই পদত্যাগটা? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে সিনিয়র আলোচক উপস্থিত তাকেও ধন্যবাদ জানাই। যারা দেখছে সবাইকে স্বাগতম। প্রথমত বিষয়টি হচ্ছে যে আমরা 2024 সালের অক্টোবরে, সম্ভবত 20 বা 22 এরকম অক্টোবরে, আমরা শহীদ মিনারে প্রথম 4টা দফা দিয়েছিলাম যে রাষ্ট্রপতির পদত্যাগ।
আওয়ামী লীগ ছাত্রলীগের হচ্ছে আপনার নিষিদ্ধ এবং একই সাথে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন, এরকম আমরা 4টা দাবি 2024 অক্টোবর অর্থাৎ সরকার গঠনের ঠিক 2 মাস পরে বলেছিলাম। তখন যাই হোক, পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যদিও সরাসরি দল আকারে নিষিদ্ধ না করলে কার্যক্রম নিষিদ্ধ করেছে, এবং সেই জায়গা থেকে আমরা আরেকটি দাবি গণপরিষদ নির্বাচন যদিও হয়নি, গণভোট করলো, আর রাষ্ট্রপতি এখন এসে পদত্যাগ করছে। প্রথমত উনি যে কারণটা উল্লেখ করছেন, এই কারণটা উল্লেখ করার প্রথমত কারণ হচ্ছে উনি দ্রুত দেশ থেকে পালাতে চান। এই কারণে উনি মূলত স্পেসিফিক এই রোগের কথা বলছেন, যাতে আমি আজকে পদত্যাগ করছি, কালকে আমাকে দ্রুত থাইল্যান্ডের ভিসা অনুমতি যেন সরকার দিয়ে দেয়, আমি যেন দ্রুত দেশ থেকে পালাতে পারি, পালিয়ে আমি সেখানে গিয়ে হচ্ছে তখন নানা ধরনের আওয়ামী লীগের অর্থায়নে বাংলাদেশে যেসব বিভিন্ন ধরনের নামে বেনামে যেসব হচ্ছে অনলাইন মিডিয়া আছে, সিনিয়র সাংবাদিক, তাদের কাছে গিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিবে যে আমি তখন এটা করি নাই, তারেক রহমান এটা জোর করে করাইছে, ডক্টর ইউনূস এটা করিয়েছে, আমাকে অপমান করেছে, অপদস্থ করেছে, এই ধরনের নানা ধরনের সাংবিধানিক বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করার জন্য এবং এই সরকারের এই নির্বাচন অবৈধ প্রতিষ্ঠা করার জন্য মূলত নানা ধরনের তৎপরতা তিনি চালাবেন। সেই কারণেই এমনভাবে উল্লেখ করছেন যে অচেতন হয়ে যায়। ঠিক আছে, আসলে তো অচেতন না, অচেতনতা হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ চেতনা তার ভিতরে মাঝে মাঝে জেগে ওঠে। তো ফলশ্রুতিতে এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখেন, আমরা কিন্তু এই বিষয়ে আমরা আরও আগেই তার পদত্যাগপত্র চেয়েছিলাম, কারণ গণঅভ্যুত্থান পরবর্তীতে একেবারে সর্বোচ্চ পদে রাষ্ট্রীয়ভাবে কিন্তু ধরেন যতই গণঅভ্যুত্থান হোক, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বা এখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু অ্যাজ এ স্টেট আকারে কিন্তু উনিই ছিলেন সর্বোচ্চ পদটা। তো সেই জায়গার থেকে তাকে এত পরে কেন পদত্যাগ করালো বিএনপি, বা তিনি ধরেন একটা নানা উচ্ছিলে পদত্যাগ করলেন, এটা আমরা বলেছিলাম যে দেখা গেছে যে যদি এর আগে রাষ্ট্রপতি আপনার হচ্ছে পরবর্তী যে নির্বাচনের একটা টাইম ফ্রেম আছে বিভিন্নভাবে, যে কিভাবে হচ্ছে নতুন সরকার বিএনপিও সময় নিয়েছে, তার দলের ভিতরে কাকে হচ্ছে দ্রুত কাকে রাষ্ট্রপতি করবে কি করবে না, কারণ তারও তো বিশ্বস্ততা, নানা ধরনের সিলেকশন, এই ধরনের অনেকগুলো বিষয় আছে। তো ফলশ্রুতিতে সে 6 মাস সময় নিয়ে মূলত এই ধরনের এই একটা জায়গায় তিনি স্টেপ দিয়েছেন, যদিও খুবই একটা কারণ বলছে যে লন্ডনে তিনি শেখ হাসিনার সাথে ফোন আলাপ করেছেন। হ্যাঁ, ফোন আলাপ করতে পারে, কিন্তু ফোন আলাপ করবেন এটা তো সবাই জানে, ফোন আলাপ যে হবে এটা তো খুবই বাস্তব। এবং একই সাথে বিএনপির বলা চলা যে এক ধরনের তত্ত্বাবধানে বসুন্ধরা যেসব মিডিয়া চলতেছে, সেই মিডিয়ার এক ধরনের হত্যা মামলার আসামি সাংবাদিককে দ্বারা হচ্ছে রাষ্ট্রপতির সাক্ষাৎকার নেওয়া হয়েছিল গত কয়েক মাস আগে, এবং সেটা নিয়েও কিন্তু বেশ ব্যাপক আলোচনা হয়েছে। তো ফলশ্রুতিতে যারা রাষ্ট্রপতিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের এই আপনার হচ্ছে যে নিউজ বা যেগুলো আসছে, এগুলো চাইলে বিএনপি অনেক কিছু মিনিমাইজ করতে পারতো, কিন্তু আসলে সে তার রাজনৈতিক সুবিধা মতন মূলত তাকে পদত্যাগ করানো হয়েছে। আপনি বলছেন যে বিএনপি তাদের সুবিধা নিতে তাকে পদত্যাগ, হ্যাঁ, তাকে আরো আগে পদত্যাগ, আপনি সংসদ নির্বাচনের পরে প্রথম সংসদে আমাদের পিঙ্কু ভাই উত্তরটা আপনার কাছ থেকে 10 সেকেন্ড একটু বলে ফেলি যে আহ্বায়ক বললেন তো, ওই কথাটাই তো গুরুত্বপূর্ণ। এটা তো 10 সেকেন্ড চেয়েছে, বামাত দিতাম, কিন্তু বামাত দিলে শোনা যায় না, শুনতে পারেন। আদিব 10টা সেকেন্ড বলুক। ঠিক আছে, বলেন। হ্যাঁ, যে আহ্বায়ক কিন্তু প্রথম আমাদের যে নাহিদ ইসলাম, তিনি বক্তব্যে কিন্তু বলেছিলেন যে এই সংসদে এখন যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠতা আছে, চাইলেই তাকে ইমপিচমেন্ট করা সম্ভব হইতো, তাকে কেন সসম্মানে পদত্যাগ করতে দেওয়া হবে, তাকে অপমানিত করে হচ্ছে তাকে আটক করা উচিত, তাকে সেখানে সসম্মানে পদত্যাগ করতে দিয়ে হচ্ছে আবার হচ্ছে একটা জায়গায় সংসদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, এবং এই 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 ইস্যুতে অন্তত আমার মনে হয় 350 জনের সংসদ 350 জনই মতামত দিতেন, সেখানে তাকে ইমপিচমেন্ট করার সুযোগ ছিল। তাকে হচ্ছে আপনার বিএনপি প্রস্তাব এনে তাকে ইমপিচমেন্ট করে তাকে হচ্ছে আটক করে তার বিচারের কাঠগড়ায় মুখোমুখি, কারণ যেহেতু 24-এর আন্দোলনের সময় একেবারে সেন্টার পয়েন্টে তিনি ছিলেন, ফলে হাসিনা যাওয়ার আগে সর্বশেষ কথা তার সাথে বলে যেতে পারেন যে হ্যাঁ আমি যাচ্ছি, এই সব কিছু তোমার দায়িত্বে, চাবি এখন এই জায়গাটায়। তো ফলশ্রুতি সেই জায়গায় তারা আরো সম্মানের সহিত পদত্যাগ
করতে দিয়ে মানে এই যে পদত্যাগ করছে এটা তো তার জন্য সম্মানজনক হয়ে গেছে অনেক জায়গাটাতে। তো ফলে সেই জায়গাগুলো বিএনপি কেন করছে তারা বলবে বিখ্যাত ধন্যবাদ ব্যাখ্যা আদিব। এই জায়গাটা। পিঙ্কু ভাই যদি একটু। আমার সহালোচক ছোট ভাই তো অনেক কথা বলে গেল এবং পরিচয়টা এনসিপির নেতা। একবার তাদের ভাবা উচিত যে এনসিপি ক্লেম করে যে ডক্টর ইউনূস সাহেবকে তারা এনে ক্ষমতায় বসিয়েছে। ইউনূস সাহেবও মাঝে মাঝে এই কথাও বলে গেছেন যে ওরা আমাকে ডেকে নিয়ে এসেছে। তো এসিবি না, তুমি ছাত্ররা ওই আর কি ছাত্ররা এনসিপির নেতৃত্বে তো এরাই ছিল আর কি। তো এখন একটা সরকার গঠন হলো ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, তখন তো শপথ তো ওনার কাছেই নিয়েছিল। বিএনপি তো অনেক পরের কথা, বিএনপি তো একটা মিথ তখন, বিএনপি ওয়াজ মিথ, কারণ বিএনপির নেতা তখন ওয়াজ ইন ফরেন, বিদেশে ছিলেন। বলা যায় অনেক কথা যে তারেক রহমান সাহেব আমাদেরকে এইটা করতে দেন না, ওইটা করতে দেন না, এগুলি তো কথার কথা, এগুলি তো কোনো প্রমাণ নাই যে আমরা বিপ্লবী সরকার গঠন করতে চাইছি, এই করছে। এই সমস্ত কথাবার্তাগুলি খুবই মানে ডিসগাস্টিং, যে আমরা করতে চাইছিলেন আমাকে বাধা দিছে, সেগুলি কোনো প্রমাণ নাই। এখন যে লোকের অধীনে আপনারা প্রথম শপথ নিলেন, সেই মানুষটাকে আপনারা তো সেই সময়তে সরিয়ে দিতে পারতেন। খালি বিএনপি করেন, আর বিএনপি 5 মাস, বিএনপি তো জাস্ট only 5 months they are going on. তো সেইখানে আপনি 5 মাসের মধ্যে বিএনপি তো তাকে সরিয়ে দিয়েছে। আপনি এখন বলতে চাচ্ছেন যে ওই সময় সে অপরাধ করেছে, সে ওই সময় প্রেসিডেন্ট ছিল যখন হাসিনা ফ্যাসিস্ট যখন আমাদের বাচ্চাদেরকে মেরেছে, দেশে যখন রক্ত ঝরিয়েছে তখন সে প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, এটা তো তার উপরে তো কিছু দায়িত্ব তার অবশ্যই আছে। এখন সামনে দেখা যাক যে কোনোভাবেই হয়তোবা সে আসবে কোনো আইন কানুনের মধ্যে দিয়ে, তো অবশ্যই তার বিচারের হইতে পারে, সে চলে যাবে চিকিৎসার জন্য, সেগুলি আমি জানি, আই ডোন্ট নো, বাট সে তো গেছে, হি হ্যাজ গন। এবং কখন গেছে? যখন বিএনপি ইন পাওয়ার, নট ইউ পিপল, নট ইন্টারিম গভর্নমেন্ট। মানে আপনি বলতেছেন যে ওই সময় বিএনপিকে আপনি দোষ দেন, বিএনপিকে থ্যাঙ্কস জানান, তারেক রহমান সাহেবকে একটা থ্যাঙ্কস জানান যে একটা সুন্দর অ্যামিকেবল সেটেলমেন্ট, ওনাকে করে ইমপিচমেন্ট করা, ওনাকে বিদায় করা আপনারা করতেন, কিংবা ইন্টারিম করে নাই তো, কিন্তু তাকে এখান থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু সরেছে কিন্তু বিএনপির আমলে। সো আপনি প্লিজ তাকে একটা ধন্যবাদ দেন প্রধানমন্ত্রীকে, যে এই লোকটাকে এখন আপনারা সবাই মিলে তার যে দোষ আপনারা বলছেন রাজপথে বলেন বিচারের আওতায় তাকে আনতে বলেন। বিচার যদি সে যেহেতু আমি মনে করি যে তার দায়িত্ব আছে, সেই দায়টা আইনগতভাবে তার দায়িত্ব। একটা বিষয় আদিব যেটা শুরুতে বললেন যে উনি যে কারণগুলো দেখিয়েছেন, এই কারণের আড়ালে যে কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে উনি বিদেশে পালাতে চান এবং বিদেশে গিয়ে উনি প্রপাগান্ডা করবেন এই দেশের। কথাটা কিন্তু ভালো বলেছে, আমি এইটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। কেন? ওদের দ্বারা সবই সম্ভব। আপনার একমত এই কথা আমি বলি যে এটা ওদের দ্বারা সম্ভব, রাজনীতি তো এটা সম্ভব যে সে অতি দ্রুত দেশ ছেড়ে ভাগার যে একটা প্ল্যান তার মধ্যে থাকতে পারে। আমি মনে করি যেহেতু শেখ হাসিনার অন্যতম দোসর, শেখ হাসিনার হাতেই ওই চেয়ারকে সে পেয়েছে গিফট হিসাবে, তাহলে তার দায়িত্ব আছেই সে এখান থেকে চলে গিয়ে ওই যে আবার ষড়যন্ত্র করবে। এবং এমন একটা সময় তাকে সরানো হয়েছে, আমি মনে করি এই দেশ একটা বিরাট কালসাপের হাত থেকে মুক্তি পেল আজকে, একটা অন্যতম কালসাপের অভাব নাই। আরেকটা বিষয়, 17 বছরে যে কালসাপ, এনসিপির আহ্বায়ক উনি নাহিদ ইসলাম উনি বলেছেন যে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। জানাক, এটা জানাতে পারে, বিরোধী পক্ষ জানাইতে পারে, দায় কিন্তু ইন্টারিমের আছে। আপনার কি মনে হয় তার যে দাবি, এই যে ছেলেরা যে বলে আমি তো রাজনীতি করি, ওরা তো রাজনীতিতে এসেছে, ওদেরকে তো আমি সম্মান করি, ওদের ভালোবাসি, সম্মান করি, সব রাজনীতিবিদকে আমি এক্সেপ্ট আওয়ামী লীগ যারা ফ্যাসিস্ট ওদের বাদে আমি সবাইকে মোটামুটি কম বেশি সম্মান করি। যারা ভালো কথা বললে তাকে সম্মান করি, বেয়াদবগুলিকে অপছন্দ করি। এগুলি আমি রাজনীতিবিদ হিসাবে বলছি। আমাকে তো এদেশের একটা প্রশ্ন মানুষ চিনে। আমি যুবদলের রাজনীতিতে বারবার, আমি বেশ কয়েকবার আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম কেন্দ্রীয় কমিটির। অর্থাৎ বিগত আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট এই হাসিনা বিরোধী আন্দোলনে আমার দীর্ঘ 17 বছর আমার একটা বিরাট ভূমিকা ছিল, এটা সারা দেশের মানুষ জানে, এবং যুবদল নিয়ে আমরা এটা করেছি। এখন আমার কথা হলো যে আমার তো নিজের তো পুরে ভিতরে যারা বিপদগামী তাদের আমি পছন্দ করি না, যারা বেয়াদব তাদের আমি পছন্দ করি না। রাজনীতির শালীনতা বোধ আছে, শালীনতার মধ্যে দিয়ে রাজনীতি করছে, সেটা যে দলেরই হোক না কেন, ওদেরকে আমি খুব পছন্দ করি। সেই জন্য আমি বলি যে সার্জিস বলেন, আজকে হাসনাত বলেন, এই যে ওরা যারা উঠে আসছে তারা তো
অবশ্যই চাইতে পারে, সবাই অনেকেরই চাওয়া উচিত যে ও দোষ করছে, যে তার বিচারের আওতায় তাকে আনার জন্য। কিন্তু একটা সময় ছিল যখন তারা এটা করতেও পারতো, সরাইতেও পারতো, সেই সময় তারা পারে নাই, খামাখা দোষ দিয়েছে বিএনপির। বাট আপনাদের জন্য বিএনপি একটা গিফট এখন সামনে এনেছে। ধন্যবাদ। আপনি পিঙ্কু ভাই, বিএনপিকে আমি বলেন, আসবো। বিএনপিকে সরকারকে বলেন যে তার দোষ আছে, আমি তো তাকে আদিবের কাছে সাজা যাবো। দিতে, আদিব, কিংবা তার বিচার করতে। আপনি আসার আগে পিঙ্কু ভাই একটা বিষয় বলেছেন যে পুনরায় রাজনৈতিক অপরাধ করার যে পায়তারা, সেটার ইন্ধন এই রাষ্ট্রপতি থাকতে পারে। অর্থাৎ টেলিফোনের যে কথাটা আসছে, এটা কতটা সত্য মিথ্যা সেটা এখন জানি না, সেটা এখন আমাদের কাছে ধোঁয়াশা সেই বিষয়টা। যেহেতু ডিসেম্বরের মধ্যে হাসিনা একটা বার্তা দিয়েছেন যে উনি দেশে যে কোনো সময় ঢুকতে পারেন, ডিসেম্বরের মধ্যে একটা কথা রয়েছে, এবং নেতাকর্মীদের পুনর্জীবিত করার যে বার্তা, সব কিছু মিলিয়ে উনিও যে কথাটা বললেন, আপনাকে মনে হচ্ছে এটাও একটা কারণ থাকতে পারে? না, এটা তো কারণ, মানে তাকে তো সরাইতে হবেই, মানে এটা তো ধরেন একটা বিষয়, সে তো গন কেস, তাকে সরাইতে হবে। এবং সেই সরানোটা বিএনপি তার সুবিধা মতন সময় সরিয়েছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। 2 নম্বরটা হচ্ছে যে আমরা যখন বলছি যে যখন সংসদ অধিবেশন শুরু হইলো, প্রথম অধিবেশনেই, এবং এটা নিয়ে ওয়াকআউটও হয়েছে, বিরোধী দল ওয়াকআউট করেছিলেন তার বক্তব্যের প্রেক্ষিতে। সেই জায়গাটা কেন হয়নি? কারণটা হচ্ছে দেখেন, 91, 2001 এবং এই 24-এর এই 3টা সময় বিএনপি ক্ষমতায় আসার পরপরই 2টা রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে, বা 2টা এক ধরনের চেষ্টা করেছে। যেমন ধরেন 91-তে 3 দলের জোটের রূপরেখা, এক ধরনের রাজনৈতিক সেটেলমেন্টের মাধ্যমে কিন্তু তখন একটা তত্ত্বাবধায়ক সরকার আনছিল, যেটা আসলে সংবিধানে ছিল না। কথা ছিল যে পরবর্তীতে সংসদ গঠিত হইলে তারা এটাকে বৈধতা দিয়ে এটাকে সাংবিধানিক করবে। সেটা নিয়ে অনেক জটিলতা হয়েছে। পরবর্তীতে সর্বশেষ 12 দিনের জন্য একটা নির্বাচন করে আবার হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকারে গিয়েছে। 2001 থেকে 6 সালে KM হাসান বিচারপতি তার 2 বছর বাড়িয়ে, যাতে তার KM হাসানের আগের যে বিচারপতি, সে তাকেই যেন বিএনপি তার তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধান রাখতে পারেন, এটা নিয়ে নানা ধরনের জটিলতা হয়েছে। এবং সর্বশেষ আমরা যেটি দেখলাম যে এরপরে তো 111 সহ নানা কিছু রাজনৈতিক জটিলতা হলো। এবং এবছরে যেটা বিএনপির প্রাইম যে কারণটা, যেহেতু সরকার গঠন হয়েছে, ইমিডিয়েটলি সময়ে যদি রাষ্ট্রপতি নির্বাচিত করতে, তাহলে এই রাষ্ট্রপতির মেয়াদ এবং পরবর্তী নির্বাচনের মেয়াদ একেবারে টাইম টু টাইম হচ্ছে, দেখা গেছে যে না, তারপর 2 বছর পেত একদম টাইম টু টাইম। না, 2 বছর তো হতো না, কারণ রাষ্ট্রপতি তো 5 বছরের জন্য হইতেন, ওনার নির্বাচন তো 28 আগামী শেষ। না না, এই রাষ্ট্রপতি আরো 2 বছর পেতেন। কিন্তু আপনার যেটা হচ্ছে এই যে রাষ্ট্র 2 বছর পেতেন। এখন যে রাষ্ট্রপতি, মানে বিএনপি যাকে করতো, তার মেয়াদ দেখা যায় যে অলমোস্ট আগামী নির্বাচনের ওই সময়টাই শেষ হয়ে যেত। তো ফলশ্রুতিতে এখন বিএনপি যাকে রাষ্ট্রপতি করে যাবে, তার আন্ডারে মূলত সমস্যা কি, নেক্সট ন্যাশনাল ইলেকশনটা হবে। This is politics. ফলশ্রুতিতে এইটাই হচ্ছে বিএনপির মেইন, এই যে 5 মাস তাকে রাখার মেইন প্রাইম কারণটাই হচ্ছে এটা, যে তাকে পরবর্তী রাষ্ট্রপতি এমন একজনকে চুজ করে যাবেন যার আন্ডারে মূলত পরবর্তীতে আগামী যে জাতীয় নির্বাচন হবে সেটি হবে। অর্থাৎ তাদের যেই রাজনৈতিক 91 পরবর্তীতে যেই জটিলতাটা হয়েছিল, একেবারে আপনার 1 থেকে 5-এর সময় KM হাসান ইস্যুতে যে ইস্যুটা, ঠিক ওইটারই একটা সর্বশেষ সংযোজনটা হচ্ছে চুপ্পুকে বাকি 5 মাস থাকতে দেওয়া। এটাই হচ্ছে মেইন কারণ, যাতে নির্বাচনের সময় স্বাভাবিকভাবেই সে বলছে যে তার দল হিসেবে তাদের পছন্দ মতন রাষ্ট্রপতি থাকা। আপনি যেটা বলছিলেন যে কি কারণে তারা এই রাষ্ট্রপতি সামনে, এটা আমি তো বলেছি, প্রাইম কারণটা হচ্ছে যে পরবর্তী নির্বাচনের সময় যাতে রাষ্ট্রপতি বিএনপির যে মনোনীত যে থাকবেন, এটা তো প্রথম থাকবেই। 2 নম্বরটা হচ্ছে তাদের সুবিধা মতন সময়, এবং আরেকটা হচ্ছে যে দলের ইতিমধ্যে, যেমন এটা আসলে যদিও বিএনপির সিনিয়র নেতৃত্বের বিষয়, যেমন দেখেন আজকেই সম্ভবত পদত্যাগেরও 4 ঘন্টা আগে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে হচ্ছে সাংবাদিকরা কোশ্চেন করছেন, বলছেন যে এটা আসলে গুজবে, আসলে রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুটা গুজব, এরকম বলছেন। কিন্তু তার দেশে 3 ঘন্টা পরে পদত্যাগ করছে। আবার একই সাথে আবার আমরা দেখছি কিন্তু ফখরুল ভাইয়ের যে পেজে কিন্তু ধরেন তাকে নিয়ে কিন্তু একটা প্রোমো ভিডিও যাচ্ছে, মানে অনলাইনে একটা ক্যাম্পেইন হচ্ছে যে নেক্সট রাষ্ট্রপতি কে হওয়া উচিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিংবা হচ্ছে ডক্টর আব্দুল মঈন খান, কিংবা হচ্ছে আপনার বর্তমান যে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। মানে আপনার এই কথায় কি দাবি করছেন? না, আমি দাবিটা করছি যে এইখানে হচ্ছে দ্বিতীয় একটা কারণ বিএনপির এটা, যে তার এই যে যেমন ধরেন মেজর হাফিজকে নিয়ে তো নানা ধরনের কথাবার্তা ছিল,
24 নির্বাচনের আগে নানা ধরনের ছিল, কিন্তু তিনি যখন আপনার হচ্ছে স্পিকার হয়েছেন, স্পিকার হিসেবে তার ভূমিকাকে কিন্তু সবাই প্রশংসা করতেছে। ফলে কি হলো, 5 মাসের মধ্যে বিএনপিও তার সর্বোচ্চ নেতৃত্বর ভিতরে এক ধরনের ক্লাসিফিকেশন করতে পারতেছে যে কে বেটার হবে। এইটাও তার দ্বিতীয় কারণ। ধন্যবাদ আদিব। পিঙ্কু ভাই, যে কথা আমার সমালোচক ছোট ভাই বলল যে বিএনপি তার প্রাইম টাইমে তার বুঝ মতো আপনি 1 মিনিটের মধ্যে প্রেসিডেন্টকে আমাকে 1 মিনিট দিলে তো কেমন উত্তর দিব কি করে। প্রেসিডেন্টকে ইচ্ছা মতো তাকে বসাইছে কি নতুন করে তাকে সরাইলো, অর্থাৎ যে বিএনপির যে 5 বছর মেয়াদে যে আসছে শেষের দিকে গিয়ে আরো 5 মাস থাকবে এই নতুন প্রেসিডেন্ট, কিংবা আরো 6 মাস থাকবে, 6 মাস থাকবে কিংবা আরো এরকম থাকবে আর কি। পলিটিক্স, এটা রাজনীতি কথাটা কিন্তু খুবই শক্ত জিনিস। রাজনীতি তো করতে হবে, তো আপনি তো একেবারে সব বালখিল্যতার মধ্যে দিয়ে গেলে তো হবে না। এটা তো আর খেলা না, বাচ্চাদের খেলা না। পলিটিক্স তো অবশ্যই এরকম হবে। আমি তো মনে করি তার সেটাই হওয়া উচিত, কারণ এই দেশ তো এখনও মানুষের পর্যায়ে আমরা আসি নেই। আমরা তো একেবারে একটা মনে যে খোয়ারের মধ্যে আসি, সেইটা পৃথিবীর আমার মনে হয় যে সবচেয়ে নিকৃষ্টতম খোয়ারের মধ্যে আমরা আসি। আমাদের নৈতিক চরিত্র আমাদের আস্তে আস্তে যে স্খলিত হইতে হইতে, যেখানে রাজনৈতিক বলেন আর সামাজিক বলেন, যেখানে আসছি আমরা, আমাদেরকে এই পৃথিবীর মানুষ পছন্দ করে না, আমাদের অ্যাক্টিভিটিস পছন্দ করে না, আমাদের আশেপাশের দেশের অ্যাক্টিভিটি পছন্দ করে না। আমরা গায়ের জোরে নিজেদেরকে উপস্থাপিত করি যে আমরা ভালো। এখন আপনার বিএনপি কাকে বসাবে? আমি মনে করি কি যে বিএনপির বসানো উচিত তো অবশ্যই 5 মাস সময় নিয়ে 6 মাসের জন্য হইলে আরও ভালো, 1 বছরের জন্য আরও ভালো, কিন্তু বসাইতে হবে নিজের লোক, 100% নিজের লোক। এবং যারা এই দলটাকে বাঁচাইছে, যে সমস্ত সিনিয়ররা, যাদের পিছনে যারা এই দলকে ক্ষতিগ্রস্ত করছিল একটা সময়, তারা কিন্তু চিহ্নিত। আমি আপনার কাছে কথা বলি, যেহেতু অনিয়ার হচ্ছে, যারা এই দলটাকে -2 ফর্মুলার সাথে যারা জড়িত ছিল, আমরা যেহেতু রাজনীতি করেছি রাজপথে, আমাদের কষ্ট আছে, বেদনা আছে। যারা -2 ফর্মুলার সাথে জড়াই ছিল, তারা আজকে বিএনপিতে অনেক জায়গায় অনেকে ভালো ভালো পদ পেয়ে গেছে। এটা আমার ভালো লাগে না, কারণ আমরা কষ্ট করেছি জীবনের। আমার আপন ছোট ভাইটাকে আওয়ামী লীগ হত্যা করেছে, ফরিদপুরে হত্যা করে পানিতে ফেলে দিয়েছিল। আমার ভাইটাকে দিতে পারবে কেউ? দিতে পারবে না। এই রাজনীতি করতে যাই কিন্তু আই হ্যাভ লস্ট মাই ইয়াঙ্গার ব্রাদার, এবং আই হ্যাভ লস্ট মাই ফাদার। ইট ওয়াজ সিন্স লং টাইম বিফোর। এটা 73-তে আমার আব্বা, আমি তখন ছোটো, আমার মনেই করতে, আই ক্যানট রিমেম্বার যে আমার আব্বার চেহারা কেমন ছিল। সেইখানে সেই পরিবার থেকে আমার ছোটো ভাইটাকে মেরে ফেলছে, আমার কারণে তার মৃত্যু হয়েছে। কারণ আমি বিএনপি করি, আমার হাতটাকে ভেঙে দেওয়ার জন্য ফরিদপুরে এই যুবলীগের সন্ত্রাসীরা আমার ভাইটাকে মেরে ফেলেছিল। আমি কেন বলছি এটা? যে আমাদের অনেক ত্যাগ আছে। এই যে হাসিনা বিরোধী আন্দোলনে 17 বছর যা করলাম, এই ত্যাগের মধ্যে দিয়ে যদি আজকে দেশের যারা কষ্ট করেছে, তারা যদি সুফল ভোগ না করে, যারা পিছনে যাদের অতীত ইতিহাস আজকে বিএনপি পিছন থেকে ছুরি মারা, তাদেরকে কোনোভাবেই তাদেরকে জায়গা দেওয়াটা আমাদের ঠিক না। যদি জায়গা পেয়েও থাকে, তাদের এগুলি দুঃখবোধ আছে মাঠের নেতাকর্মীদের, তৃণমূলের। সুতরাং এটা আমাকে বলতে হবে, কারণ তৃণমূলের নেতারা শুনতে চায় তাদের কথা, যে তাদের যে দুঃখ, তাদের যে কষ্ট, তাদের যে হতাশার জায়গায় তারা এসেছে, এটা কেন আসলো, তারা তো এটা ডিজার্ভ করে না। পিঙ্কু ভাই, সেই জন্যই বলি যে বিএনপির লোকজনকে আসতে হবে, এবং সিনিয়র লোক আসতে হবে, যারা এই দলকে বাঁচিয়েছে তারাই আসবে এই প্রেসিডেন্টের এই চেয়ারে। আদিব, আপনি যে আমাদের 23তম যে প্রেসিডেন্ট নিয়ে যে কথাটা বললেন, আপনার পার্টি যদি বলা হয়, আপনারা আসলে কি ধরনের চান, মানে সে কি রকম হবে? না, একে তো রাষ্ট্রপতির জায়গায় আমরা দেখেন না, মৌলিক সংস্কারের জায়গায় একটা বিষয় বলেছিলাম যে রাষ্ট্রপতি সাধারণত আমাদের দেশে যেটা হয়েছে বিগত সময়, একেবারেই প্রধানমন্ত্রীর পুতুল, মানে প্রধানমন্ত্রীর কথাবার্তায় চলাফেরা করা বা প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়ন করার মতনই একটা জায়গা হচ্ছে। সেই জায়গার থেকে এই যে ঐক্যমত কমিশনের দীর্ঘ আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় কিন্তু একটা অন্যতম মৌলিক সংস্কার ছিল যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করা। অর্থাৎ প্রধানমন্ত্রী অনেক সময় যদি কোনো কারণে সর্বোচ্চ মানে একক আধিপত্য জায়গার থেকে ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ করা এবং ক্ষমতার ভারসাম্য করা, তো সেই জায়গার থেকে এখন অবভিয়াসলি যেহেতু বিএনপির ভোট এখানে সবচেয়ে বেশি, স্বাভাবিকভাবে 236 বা 200 এরকম, তো স্বাভাবিকভাবে সে যাকে মনোনয়ন দিবে সেই সাধারণত নির্বাচিত হবে। তবে বিএনপির এটি উচিত সর্বজন শ্রদ্ধেয়, যাকে যে দেশ নিয়ে করে কিংবা ক্রিটিক্যাল মোমেন্টে কোনো কারণেই যেন দেশের বাহির মানে দেশ বিরোধী কোনো স্বার্থের প্রতি যেন হয়, কারণ রাষ্ট্রপতির এই জায়গাটা ক্রিটিক্যাল। বাংলাদেশে আগামী আরো 5 বছর আমাদের কিন্তু এই ধরনের সিনসিয়ারিটির সাথে যেতে হবে, কারণ এই যে ধরেন হাসিনার বলছে যে ডিসেম্বর, এটা তো ডিসেম্বর, এটা হাসিনার কথা না, এটা প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরোক্ষ থ্রেট দেওয়া যে তুমি চায়না সফর করছো,
ভারতের মানে অনিচ্ছা সত্ত্বেও অতএব ডিসেম্বরের ভিতরে তোমাকে একটা সেটেল ডাউনে আসতে হবে। ফলে কারণ হাসিনার এখন তো ব্যক্তিগত স্বাতন্ত্র্য নাই। আপনার সিনাকে কি আপনি 5ই আগস্টের পরে দেখছেন? কারণ এখন ডিজিটাল যুগে দেখা যাচ্ছে না। ফলে হাসিনার মুখ দিয়ে বা হাসিনার নাম দিয়ে একটা কথা বলে সরকারের কাছ থেকে দেশের থেকে একটা স্বার্থ আদায় করায় মূলত ইন্ডিয়ার এখন মেন জায়গাটা। তো ফলশ্রুতিতে রাষ্ট্রপতি ওরকম একজনকে করতে হবে যে দেশের কথা চিন্তা করবে, সার্বভৌমত্বের কথা চিন্তা করবে এবং ওভারঅল মানুষের কথা চিন্তা করবে। ধন্যবাদ আদিব এবং মাহবুব ইসলাম পিঙ্কু ভাই, আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই। আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।